শ্যামাকান্ত বাবুর ছেলে রমাকান্তকে কেই বা মারার চেষ্টা করছিল? এই মার্কাস দলের রহস্যই বা কি? নিখিলেশ কি পারবে শেষমেশ এই সকল রহস্যের মায়াজাল ভেদ করে আসল অপরাধীকে খুঁজে বের করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নিখিলেশ যতবারই কোনো বড় বিপদে পড়েছে ততবারই আমি তার পাশে ছিলাম, কিন্তু এবার নিখিলেশ তো কৃষ্ণনগরে রওনা হয়ে গেছে। এখন এই যে মার্কাস যদি নিখিলেশের পিছু পিছু সেখানে কি পৌঁছয় তাহলে কি হবে? কিন্তু একটা ব্যাপার ভেবে খানিকটা স্বস্তি পেলাম যে এই মার্কাস যদি কোনো দল হয় তাহলে সেই দলের লোকেরা বোধহয় এখনও জানতে পারেনি নিখিলেশ কৃষ্ণনগরে গিয়েছে। না হলে শুধু শুধু আমায় টেলিফোন করে এসব কথা বলার কারণ কি? যে কথাটা নিখিলেশকে বলার ছিল সে কথাটা তো আর আমায় বলবে না। নিখিলেশ ফিরে এলো পরদিন সকালে, তবে প্রথমে এসে বাড়িতে এলো না। কৃষ্ণনগর থেকে ফিরে এসে থানায় গিয়েছিল, সেখান থেকেই টেলিফোন করলো। আমি আর বৌঠান দুজনেই নিখিলেশের জন্য চিন্তায় উত্তেজিত হয়েছিলাম, তাই পরদিন সকালে আবার টেলিফোনের কাছাকাছি ছিলাম। একসময় টেলিফোন বাজতেই আমি ভয়ে ভয়ে টেলিফোনটার দিকে এগিয়ে গেলাম। আবার যদি টেলিফোন করে? খানিকটা ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে টেলিফোনটা কানে তুলে নিয়ে চেপে ধরলাম। কোনো কথা বললাম না। একটু পরে অপর প্রান্ত থেকে কথা ভেসে এলো। কি ব্যাপার বলো তো অমরজিৎ, আমি চলে আসার পর কেউ টেলিফোন করেছিল নাকি? না হলে তুমি এতটা ভয় তো পাও না? তুমি কোথায়? তুমি এখনো বাড়িতে ফিরে এলে না? আর তুমি জানলে কি করে কেউ ফোন করেছিল? আমি থানায় রয়েছি অমরজিৎ, আমার সাথে রমাকান্ত বাবু আছেন। তবে কৃষ্ণনগর থেকে অনেক কিছু জানা গেছে, বাড়িতে ফিরে তোমায় সব বলছি। এবার বলো তো, কে টেলিফোন করেছিল? মার্কাস দলের কেউ? আমার গলা শুনেই কি তুমি ব্যাপারটা অনুমান করছো নিখিলেশ? অপর প্রান্ত থেকে নিখিলেশের হাসি শোনা গেল। তারপরে বলল, অমরজিৎ, তোমার ভয় পাওয়াটা স্বাভাবিক। আমরা যাদের সাথে লড়াইতে নেমেছি তারা খুব সহজ একটা অপরাধী নয়, এদের গোটা একটা দল রয়েছে। আচ্ছা, তোমায় বাড়ি ফিরে সবটা বলছি। তোমায় কি বলেছিল বলো তো, আমায় সাবধান করে দেওয়ার জন্য? আমার মনে হয় ওরা এখনো জানতে পারেনি যে তুমি কৃষ্ণনগর গিয়েছো, তাই আমাকে টেলিফোন করে। ভুল করছো অমরজিৎ, ওরা আমাদের ব্যাপারে সমস্ত খবরই রেখেছে। ট্রেনে আমাদের পিছু নিয়েছিল একজন, তবে তাকে কোনোভাবে চোখে ধরে নিতে পেরেছি। তবে আমরা যে কৃষ্ণনগর গিয়েছি সেটা বোধহয় তিনি বুঝতে পেরেছিলেন, কারণ কৃষ্ণনগরের স্টেশনে ফেরার সময় গাড়ি ধরার পথে রমাকান্ত বাবুর উপর কেউ হামলা করেছিল। আমি এই কথায় অবাক হয়ে গেলাম। তারপরে বললাম, সে কি, রমাকান্ত বাবুর উপর হামলা? তাহলে কি ওরা সবটাই জানে? এখন রাখো অমরজিৎ, আশা করছি দুপুরের মধ্যে বাড়িতে ফিরে যাব। আমায় একবার এখান থেকে রমাকান্ত বাবুর বাড়িতে যেতে হবে, তারপর আরো কিছুটা কাজ আছে। আর রমাকান্ত বাবু কিন্তু বেশ ভয় পেয়েছেন জানো অমরজিৎ। সেটাই কি স্বাভাবিক নয়? আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। টেলিফোন রাখার একটু পরেই বৌঠান আমাদের ঘরে এসে হাজির। আমায় বলল, তোমার বন্ধুর কি খবর বলো তো? আজ সকালে ফিরবে বললো, এখনো ফেরার নাম নেই। রয়েছেটা কোথায়? আরেকটু হলে আমি মুখ ফসকে রমাকান্ত বাবুর উপর হামলা হওয়ার কথাটা বলে ফেলছিলাম। তারপর সামনে নিয়ে বললাম, এইমাত্র নিখিলেশ টেলিফোন করেছিল, থানায় রয়েছে, বলল কয়েকটা কাজ করে দুপুরের মধ্যেই চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, ওই যে কার সাথে কৃষ্ণনগর যাওয়ার কথা ছিল সেই ব্যাপারে কি হলো? কই, টেলিফোনে তো আমায় কিছু জানায়নি। বললো তো বাড়ি ফিরে সবটা বলবে। এখন অপেক্ষা করা ছাড়া আর তো কিছু করারও নেই। তুমি তো নিখিলেশকে চেনোই। বৌঠান আর কিছু বলল না, আমার জন্য চা নিয়ে এসেছিল। সেটা টেবিলের ওপর রেখে নিজের মতো রান্নাঘরের দিকে চলে গেল। কৃষ্ণনগরে গিয়ে কয়েকটা নতুন ব্যাপার জানা গিয়েছে। যেমন এই যে শ্যামাকান্ত রায় কৃষ্ণনগরে থাকতেন তার ভাই, ভাইয়ের স্ত্রী এবং তাদের দুটো ছেলে মেয়ের সাথে। সেখানে শ্যামাকান্ত বাবুর সাথে কারোর খুব একটা বেশি সম্পর্ক না থাকলেও এক ভদ্রলোককে আমরা পেয়েছিলাম যার নাম অনন্ত মজুমদার, যার সাথে শ্যামাকান্ত বাবুর সম্পর্ক ভালো ছিল। তিনি রমাকান্ত বাবুকে দেখে বেশ খুশি হয়েছিলেন। প্রথম দিনে বুঝতেই পারেননি যে রমাকান্ত বাবু আসলে শ্যামাকান্ত বাবুর ছেলে।
পরে ব্যাপারটা বুঝতে পারায় ভদ্রলোক নিজেই তাকে শ্যামাকান্তবাবুর বন্ধু বলে পরিচয় দেন। কিন্তু শ্যামাকান্তবাবু আসলে কি করতেন সে ব্যাপারে জানা গেছে? অনন্তবাবুর কাছ থেকে জানা গেছে ছোট থেকে শ্যামাকান্তবাবুর ইচ্ছে ছিল পুলিশ হবার, তবে কোনো কারণে তার সেই ইচ্ছে পূরণ হয়নি, তাই তিনি কোনো একটা ব্যবসা শুরু করেছিলেন। তবে আসলে তিনি কিসের ব্যবসা করতেন সে কথা কেউ জানত না। তিনি মাসে মাত্র 2-1 বার বাড়িতে ফিরে আসতেন, এই ব্যাপারটা অনন্তবাবু নিজেও বলেছেন, যদিও রমাকান্তবাবুর কাছ থেকে এটা আমরা আগে জানতে পেরেছিলাম, তাই তো? আর ওই শ্যামাকান্তবাবুর ভাই এবং তার পরিবারের হঠাৎ করে বিষক্রিয়ায় মারা যাওয়ার ব্যাপারটা? এখানে রমাকান্তবাবু একটু ভুল বলেছিলেন। হয়তো যখন ঘটনাটা ঘটে তখন তিনি অনেকটাই ছোট, তাই তার কিছুই মনে ছিল না। আসলে সেদিন রাতে যখন রমাকান্তবাবুর মাকে কোনো অচেনা ব্যক্তি ফোন করে, তখন তার উপর ঝাঁপিয়ে পড়েছিলেন শ্যামাকান্তবাবুর ভাই। আর সেই ঝাঁপিয়ে পড়ার সময় শ্যামাকান্তবাবুর ভাই হাতে করে ওপর থেকে নিয়ে এসেছিলেন একটা লম্বা ছুরি। সেই ছুরি দিয়ে তিনি অচেনা ব্যক্তির কাঁধে আঘাত করেছিলেন। সে সময় রমাকান্তবাবু ছোট, তাই সে ব্যাপারটা তাকে জানানো হয়নি। তবে ওই গ্রামের সকলেই সেটা জানে। তারপরে শ্যামাকান্তবাবু ওখান থেকে চলে আসেন, তাই গোটা ব্যাপারটা চাপা পড়ে যায়। কিন্তু তার কয়েক বছর পরে, অর্থাৎ ব্যারাকপুর থেকে কলকাতায় রমাকান্তবাবুদের চলে আসার অনেক পরে, কৃষ্ণনগরের শ্যামাকান্তবাবুর ভাইয়ের পরিবারের উপর কেউ একজন আঘাত করে। আসলে বিষক্রিয়াটা যে কিভাবে হয়েছিল তা কেউ বুঝতে পারেনি। এমনকি পরদিন সকালে আশেপাশের লোকেরা মৃতদেহ দেখতে পেয়েছিল, তবে মৃত্যুটা হয়েছিল কিন্তু ভয়ানক। অমরজিৎ, নিখিলেশ আর আমি মিলে এমন অনেক বিপদ দেখেছি, এমন অনেক ভয়ানক মৃতদেহও দেখেছি, কিন্তু তারপরেও আমি কেমন যেন চমকে উঠলাম। তাই বললাম, ভয়ানক মানে? তুমি কি বলতে চাইছো? নিখিলেশ কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই বৌঠান এসে ঘরে ঢুকলো। আমাদের শেষের কথাগুলো বোধহয় কিছু শুনতে পেয়েছিল, তাই বলল, কি ব্যাপার বলো তো তোমাদের? তুমি তো সেই সকালে ফিরবে বলে দুপুরে ফিরলে, আর এখন কি কথা হচ্ছিল? ভয়ানক কি? নিখিলের সামনের চেয়ারে বসে একবার কেশে উঠল। এর অর্থ আমি স্পষ্ট বুঝতে পারলাম, যাতে আমি কোনো কথা না বলি। তার বদলে নিখিলেশ বলে উঠল, আসলে কৃষ্ণা, আসলে ট্রেনে যে কি ভয়ানক ভিড়, এই সময় যে এত ভিড় ট্রেনে হতে পারে তার ধারণাই আমার ছিল না। যে কাজের জন্য গিয়েছিলে সেই কাজ কিছু হয়েছে কি? আর ওই তোমার সাথে যিনি গিয়েছিলেন, কি যেন নাম, রমাকান্তবাবু, তার কোনো একটা বিপদ রয়েছে বলেছিলে, তবে ব্যাপারটা কি হলো? এখনো সেসব কিছুই জানা যায়নি। রমাকান্তবাবুর বাবা শ্যামাকান্তবাবুর ব্যাপারটা বড় অদ্ভুত। তিনি যে আসলে কিসের ব্যবসা করতেন, কি করতেন, তার ব্যাপারে কোনো কিছুই জানা যায়নি। অথচ ভদ্রলোক 12 বছর ধরে কলকাতায় রয়েছেন। তার ছেলের পড়াশোনা ও নিজেদের সংসারের খরচা সব কিছু চালাচ্ছেন। বাড়িও করেছেন, তবে 12 বছর ধরে কিন্তু কোনো কাজ করেন না। এত টাকা তার কাছে আসছে কোথা থেকে? বৌঠান আমাদের সামনের ফাঁকা চেয়ারে বসে নিখিলেশের কথা শুনতে লাগলো। নিখিলেশ বলে চলল, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, বুঝলে কৃষ্ণা। এই যে রমাকান্তবাবুর উপরে কিংবা শ্যামাকান্তবাবুর উপরে এই এত বছর পরে আক্রমণ করার কারণটা কি? এত বছর পর তাদের কেউ খুঁজে পেয়েছে নাকি অন্য কিছু? দেখো, তোমাদের মতো কেসের ব্যাপারে তো আমি অত কিছু জানি না, তবে আমার মনে হয় এত বছর পরে, তুমি যেটা বলেছিলে 20 বছর পরে, আমার মনে হয় 20 বছর পরে অপরাধীদের কেউ ফিরে এসেছে, কিংবা 20 বছর পরেই এই শ্যামাকান্তবাবু এবং রমাকান্তবাবুকে খুঁজে পাওয়া গেছে। তাহলে শ্যামাকান্তবাবু প্রথমে কৃষ্ণনগর থেকে ব্যারাকপুর এলেন, তারপর 1 বছরের মধ্যে কলকাতায় চলে এলেন। প্রথম থেকেই তিনি ছেলেকে তার কাছ থেকে দূরে রাখতেন। কেন? তিনি হয়তো ভয় পেতেন যে অপরাধীরা তাদের খুঁজে বার করতে পারলে তাদের প্রাণের ভয় রয়েছে। এখানে তো আমার মনে হয় তোমার ধারণাই ঠিক। এতদিন পরেই হয়তো শ্যামাকান্ত বাবুকে ওরা খুঁজে পেয়েছে। নিখিলেশ কিছু বলল না, চুপ করে বসে রইল। একটু পরেই বৌঠান ঘর থেকে বেরিয়ে গেল। তারপরে নিখিলেশ বলল, কৃষ্ণনগর স্টেশনে রমাকান্তবাবুকে কেউ ধাক্কা দিয়ে ট্রেনের সামনে ফেলে দিচ্ছিল। ভিড়ের সুযোগ নিয়ে এই কাজটা করতে গিয়েছিল।
শেষ মুহূর্তে আমি দেখতে পেয়ে রমাকান্তবাবুকে টেনে নিয়ে আসি, তবে তাতে অন্য একটা বিপদ ঘটে যায়। রমাকান্তবাবুকে আমার টেনে আনায় যে ভদ্রলোক ধাক্কা দিতে চেয়েছিলেন তিনি অন্য একজনকে ধাক্কা দিয়ে ফেলেন। কি সর্বনাশ! লোকটাকে ধরতে পারোনি? চেষ্টা তো করেছিলাম অমরজিৎ, তবে লোকটা প্ল্যাটফর্মে এসে ট্রেনের সামনের দিক থেকে লাইনে নেমে অন্যদিকে চলে যায়, তাই তাকে আর ধরা যায়নি। বুঝতেই পারছো সামান্য সময়ের মধ্যে ব্যাপারটা ঘটে গেছে, আর ততক্ষণে ট্রেনটা গোটা প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। চেষ্টা করেছিলাম, কিন্তু রমাকান্তবাবুর যে বিপদ রয়েছে সেটা আরও একবার বোঝা গেল। তবে তার বাড়িতে যদি তার উপর কেউ আক্রমণ করার চেষ্টা করে সেটা নিয়েই আমি ভাবছি। আচ্ছা, রমাকান্তবাবুর বাড়ির বাইরে যদি পাহারা বসানো হয় তাহলে? অমরজিৎ, তুমি আন্দাজ করতে পারছো না এই মার্কাস আসলে কত ভয়ঙ্কর একটা দল। যখন আমাদের জন্মই হয়নি তখন থেকেই মার্কাস দল কলকাতার বুকে রয়ে গেছে। তাদের ধরা সম্ভব না। আসলে তাদের দলে ঠিক কে কে রয়েছে, তাদের ঘাঁটি কোথায়, কোনো কিছুই জানা যায়নি। তবে 20 বছর আগে তাদের বেশ কয়েকজনকে আকস্মিকভাবে ধরা গিয়েছিল কোনো একজনের উড়ো খবরের মাধ্যমে। অন্তত পুলিশের কাছে সেটুকুই জানা গেছে। আরও খোঁজখবর আমি চালাচ্ছি, তবে যদি এই মার্কাস দল রমাকান্তবাবুর পেছনে থাকে আর শ্যামাকান্তবাবুর খুনের পেছনে থাকে তাহলে ব্যাপারটা সহজ হবে না। কেসের ব্যাপারে আরও কিছুক্ষণ কথাবার্তা বলে নিখিলেশ ঘুমোতে চলে গেল। আমিও নিজের ঘরে চলে গেলাম। ভাবছিলাম মার্কাস দল ঠিক কতটা ভয়ানক। আমাদের জন্মের আগে থেকে একটা দল এখনও রয়েছে, তার মধ্যে দলের কিছু লোক পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তবুও সেই দল শ্যামাকান্তবাবুকে খুঁজে বার করে মেরেছে। ব্যাপারটা কিন্তু সত্যিই সহজ নয়। পরদিন সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই নিখিলেশ আবার কোথায় যেন বেরিয়ে পড়ল। এবার কিন্তু আমি সত্যিই রাগ করলাম না। এমন একটা ব্যাপারে নিখিলেশ তদন্ত করে চলেছে, সে ব্যাপারে যখন তখন বেরিয়ে পড়তে হবে। ফিরে এলো একেবারে সন্ধ্যার সময়। এই নিয়ে বৌঠানও দেখলাম সেদিন রাগারাগি করল না। তার কারণ পরে বুঝতে পেরেছিলাম। আসলে নিখিলেশ কোথায় গিয়েছিল সেটা বৌঠানকে বলেই গিয়েছিল। তবে সেদিন সন্ধে যখন নিখিলেশ ফিরে এলো তখন তার মুখটা কেমন থমথমে। নিজে থেকে কিছু না বললে আমিও আর কিছু জিজ্ঞাসা করব না এমনটাই ভেবে রাখলাম। তবে একটু রাত্রের দিকে নিখিলেশ আমায় নিজের ঘরে ডাকল। দেখতে পেলাম টেবিলের ওপর একটা খাতা নিয়ে বসেছে। কি ব্যাপার, নতুন কিছু জানা গেছে? 20 বছর আগে এই মার্কাস দলের একটা ছোট্ট দল ব্যাংক ডাকাতির কোনো একটা পরিকল্পনা করেছিল। 20 বছর আগে মানে বুঝতেই পারছো তখনকার দিনে ব্যাংকের নিরাপত্তার ব্যবস্থা এতটা উন্নত হয়ে ওঠেনি। তবে সেই সময় ওই দলটাকে পুলিশ ধরতে পারে কোনো একজনের খবরের ভিত্তিতে। তবে কার খবরের ভিত্তিতে সে কথা কিন্তু জানা যায়নি। আমার মনে হয় এর পেছনে পুলিশের কোনো গুপ্তচর রয়েছে। আর ঠিক তেমনভাবেই আজ থেকে প্রায় 12 বছরের একটু আগে এই মার্কাস দলের আরও কয়েকজন সদস্য ধরা পড়ে যায়। সেখানেও কিন্তু একজন খবর দিয়েছে। দুটো ঘটনার মধ্যে কোনো না কোনো একটা যোগসূত্র রয়েছে অমরজিৎ। তবে দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে তাদের আস্তানার একটা খবর দিয়েছিল পুলিশকে। সেখান থেকে পুলিশ কয়েকজনকে ধরতে পারে। আচ্ছা, তাহলে এমনটাও তো হতে পারে যে সম্প্রতি সেই দলের মধ্যে কেউ ছাড়া পেয়েছে। নিখিলেশ আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, তুমি ঠিকই ধরেছ অমরজিৎ। আমার মনে হয় এবার আমরা কেসটা আস্তে আস্তে গুটিয়ে আনতে পারছি। 12 বছর আগে ধরা পড়া দলের কয়েকজন বছর খানেক আগে ছাড়া পেয়েছে। তবে 20 বছর আগে যারা ধরা পড়েছিল তাদের বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণ জোগাড় হয়েছিল বলে তাদের আর ছাড়া পাওয়া হয়নি। 12 বছর আগের কেসটায় ধরা পড়া মানুষদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে সঠিক প্রমাণ পাওয়া যায়নি বলে তাদেরকে তখনই ছেড়ে দেওয়া হয়েছিল। বাকি যারা 12 বছরের জন্য জেলে গিয়েছিল তাদের সম্প্রতি ছাড়া হয়েছে। আসলে তাদের 14 বছরের জেল হয়েছিল, কিন্তু তুমি তো জানোই আমাদের ভারতবর্ষের আইন ব্যবস্থা কেমন। আর তাই তাদের ভালো হয়ে থাকার জন্য তাদের শাস্তির মেয়াদ 2 বছর কমে গেছে। আর তারাই জেল থেকে বেরিয়ে এসে খুঁজে বার করেছে শ্যামাকান্তবাবুকে, তারপর তাকে খুন করেছে, তাই তো? কিন্তু এখানেও তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে, শ্যামাকান্তবাবু খুন হয়েছে তার ঘরের ভেতর বিছানায় শোয়ার পরে। দেখো অমরজিৎ, কেসের ব্যাপারে একটু একটু করে এগোতে হয়। আমি এখনই তার খুনের ব্যাপারটা নিয়ে ভাবতে চাইছি না। যে কেউ বাইরের থেকে এসে তার বিছানার তলায় ওই সূঁচটা রেখে দিতে পারে, সে ব্যাপারটা পরে ভাববো।
প্রথমে আমাদের জানা দরকার শ্যামাকান্তবাবুর ব্যাপারে আর এই মার্কাস দলের ব্যাপারে। সেই কাজটাই আমি করছি। তাহলে এখনো পর্যন্ত তুমি কি কি জানতে পেরেছো? 12 বছর আগে যারা পুলিশের কাছে ধরা পড়েছিল তাদের মধ্যে কয়েকজন সম্প্রতি মুক্তি পেয়েছে। তাদের মধ্যে 2 জনের নাম ঠিকানা আমি জোগাড় করতে পেরেছি, তবে আশা করি সেখান থেকে তাদের পাওয়া যাবে না। ভবানীবাবুকে থানাতেই রাখতে বলেছি, কারণ তারও বিপদ রয়েছে। আচ্ছা, তাহলে এবার কি করবে? কাল আমাদের একটু বেরোতে হবে, এই 2 জনের ব্যাপারে একটু খোঁজ খবর নিতে হবে। তাছাড়া রমাকান্তবাবুর বাড়িতেও আরেকবার যেতে হবে, তার বিপদ রয়েছে যেটা আমি বুঝতে পারছি, কিন্তু বিপদটা কোন পথে আসতে চলেছে সেটাই বুঝতে পারছি না। আর দাসবাবুকে বলেছি এই শ্যামাকান্তবাবুর ব্যাপারে আরও খোঁজ খবর বার করে আনতে। অনন্তবাবুর কাছ থেকে আমি জানতে পেরেছিলাম ব্যবসার কাজের সময় শ্যামাকান্তবাবুকে বেশিরভাগ সময়ই কলকাতায় আসতে হতো। তার মানে তার একটা কোনো না কোনো ব্যবসার সূত্র আমরা এই কলকাতাতেও পেয়ে যাব। নিখিলেশের কথা মতো সমস্ত কাজ হলো। পরদিন সকালে নিখিলেশ যে 2 জনের নাম ঠিকানা খুঁজে বার করতে পেরেছিল তাদের খোঁজ করতে আমরা চললাম। নিখিলেশের বার করা ঠিকানা মতো আমরা পৌঁছলাম। একটা চায়ের দোকানে ভদ্রলোকের নাম জিজ্ঞাসা করলাম। আচ্ছা, এখানে শান্তনু হালদার বলে একজন রয়েছেন, তার বাড়িটা কোথায় আপনি বলতে পারবেন? একগে শান্তনু হালদার? আমি তো এখানে প্রায় 8 বছর ধরে ব্যবসা করছি, কিন্তু ওই নামের কাউকে তো এখানে থাকতে শুনিনি। আপনারা ঠিক ঠিকানা নিয়ে এসেছেন তো? শান্তনু হালদারের বাড়ি তো এখানে ভেতরে একটা কালী মন্দির আছে না, সেই মন্দিরের আশেপাশেই শান্তনু হালদারের বাড়ি। মন্দিরের আশেপাশে একটা বাড়ি আছে, তবে সেই বাড়িটায় কেউ থাকে বলে তো জানি না। আপনারা একবার ভেতরে গিয়ে খোঁজটা করে দেখুন। জান, আমি ভেতরে গিয়ে কালী মন্দিরটা খুঁজে পেলাম। তার আশেপাশে একটা বাড়ি রয়েছে যেটা বেশ পুরনো। বোঝা যায় কিছু বছর ধরে রক্ষণাবেক্ষণ হয়নি। বাড়ির আশেপাশে জঙ্গল মতো হয়েছে। আমরা সেখানেই দাঁড়িয়ে রয়েছি দেখে একজন ভদ্রলোক রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, কাকে খুঁজছেন আপনারা? ও বাড়িতে তো আর কেউ থাকে না। এই বাড়িতে শান্তনু হালদার বলে এক ভদ্রলোক থাকতেন আজ থেকে 12 বছর আগে। তার ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? আমি তো এখানেই থাকি, কিন্তু আপনারা ওনার ব্যাপারে খোঁজ খবর কেন করছেন? এই কে আপনারা? আমার নাম নিখিলেশ। আসলে পুলিশের একটা কেসের ব্যাপারে আমি। লোকটার 2টো চোখ যেন বড় বড় হয়ে গেল। তিনি বললেন, নিখিলেশ রায় মানে ওই যে গোয়েন্দা নিখিলেশ রায়? ও আচ্ছা আচ্ছা, আপনার অনেক নাম শুনেছি দাদা, কিন্তু আপনার সাথে কখনো দেখা হয়নি তো, তাই চিনতে পারিনি। কিন্তু কি ব্যাপার বলুন তো স্যার হঠাৎ? আসলে ওই শান্তনু হালদারের সাথে একটু দরকার ছিল। শুনেছি সম্প্রতি উনি জেল থেকে মুক্তি পেয়েছেন। ভদ্রলোক আমাদের দিকে খানিকটা এগিয়ে এলেন, তারপর মাথাটা নিচু করে বললেন, আমিও ব্যাপারটা শুনেছি, তবে শান্তনু হালদারের মা বেঁচে ছিল এই আজ থেকে বছর 2 আগে পর্যন্ত। মায়ের মৃত্যুর সময় ওই ভদ্রলোক একবার এসেছিলেন, সাথে পুলিশও ছিল। তারপরে আর তাকে দেখা যায়নি। তবে মাসখানেক ধরে পাড়ার লোকেরা বলে তাকে নাকি রাতের বেলার দিকেই দেখা যায়। আমার মনে হয় রাতের বেলা ওই বাড়ির ঢোকার পিছনের দিকে একটা রাস্তা রয়েছে না, ওখানেই কিছু ঘটনা ঘটে। এই কি ব্যাপার বলুন তো স্যার? হ্যাঁ, কোনো চুরি না খুন? একটা চুরির ব্যাপারেই খোঁজ খবর করছিলাম। আসলে যে চুরির জন্য ভদ্রলোক জেল খেটেছিলেন সেই চুরির ব্যাপারেই। নিবারণবাবুর কাছ থেকে এর বেশি কিছুই জানা গেল না। তবে শান্তনু হালদার যে রাতের দিকে বাড়িতে ফিরে আসেন সে কথাটা ওই পাড়ার আরও 2-1 জনের কাছ থেকে জানা গেল। আরেক ভদ্রলোকের ব্যাপারে নিখিলেশ যা খবর জোগাড় করতে পেরেছিল সেখানেও আমরা গেলাম, কিন্তু সেখানেও একই ব্যাপার। ওই ভদ্রলোকের সম্প্রতি তার বাড়ির আশেপাশে অনেকেই দেখেছে, তবে তার বাড়িতেও তিনি থাকেন না। তবে এখানে সেই ভদ্রলোকের পরিবারের লোকজন ছিল, তাদের সাথে আমরা কথা বললাম। জানা গেল জেল থেকে ছাড়া পাওয়ার পরে তিনি বাড়িতে এসেছিলেন, তবে তাকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি। আসলে একজন জেল খাটার সঙ্গে পাড়ায় থাকবে সেটা আশেপাশের লোকেরা চাননি। তাছাড়া যিনি অপরাধী তার বাবা আসলে সমাজের একজন অতি উচ্চ স্তরের ব্যক্তি, তিনি নিজেও চাননি তাকে বাড়িতে রাখতে, তাই তাকে এখানে থাকতে দেওয়া হয়নি। শান্তনু হালদারকে রাতের বেলা তার বাড়িতে আসতে
অনেকেই দেখেছে, তবে এই ভদ্রলোক যার নাম অবিনাশ সামন্ত, তাকে আমরা কোথায় পাব? কথা বলতে গিয়ে আমরা কোনো কিছু জোগাড় করতে পারলাম না। তবে একটা ব্যাপার বুঝতে পারলাম, তারা এই শহরেই কোথাও আছে। বাড়ি ফেরার পরে দাসবাবুর টেলিফোন এলো। দাসবাবুর সাথে কথাবার্তা বলার পরে নিখিলেশ জানালো, শ্যামাকান্তবাবুর সঙ্গেই শান্তনু হালদার, অভিনয় সামন্ত কিংবা মার্কাস দলের সদস্যদের কোনো না কোনো একটা যোগাযোগ তো আছেই। অমরজিৎ, সেটাই বোঝা যাচ্ছে না জানো। একটা লোক নিজের সমস্ত অতীত মুছে ফেলে কিভাবে এখানে বসবাস করতে পারে, সেটাই আমি বুঝতে পারছি না। আমার কিন্তু একটা কথা মনে হয় নিখিলেশ, আমার মনে হয় এই শ্যামাকান্তবাবু আসলে এদের দলেরই লোক ছিলেন। তারপর 12 বছর আগে কোনো কারণে তিনি হয়তো দল ছেড়ে দিয়েছিলেন, আর সেই কারণে তার স্ত্রীকে ওই দলের লোকেরা মারে। তাকেও মারার জন্য খুঁজছিল, হয়তো তাই তিনি সেখান থেকে কলকাতায় চলে আসেন। কলকাতাতেই কেন? অন্য যে কোনো কোথাও চলে যেতে পারতেন, তবে কলকাতাতে এলেন কেন, যেখানে এই সমস্ত দলটার আসল কার্যকলাপ কলকাতাতেই রয়েছে? তিনি হয়তো ভেবেছিলেন যে কলকাতাতে থাকলে ওরা কলকাতায় খুঁজে দেখবে না, আর তাছাড়া গোটা দলের অনেকেই তো ধরা পড়ে গিয়েছিল, তুমিই তো বলেছিলে। তাই হয়তো তিনি ভেবেছিলেন যে এত বছর পরে তারা সমস্তটাই ভুলে যাবে। কিন্তু কেউই ভোলেনি অমরজিৎ, কেউই ভোলেনি। ওই দলের সবাই মনে রেখেছে, তাই এই দুজন বাইরে বেরিয়ে সেই শ্যামাকান্তবাবুর খুনটা করে। কিন্তু দাসবাবু কি জানালো? দাসবাবু জানালেন এই গোটা দলের আরও অনেক সদস্য কলকাতাতেই ছড়িয়ে রয়েছে, এমনটা জানা যাচ্ছে। তবে 20 বছর আগে যারা ধরা পড়েছিল, তারা ধরা পড়ার পরে দলটা সামান্য শক্তিহীন হয়ে পড়ে। তারপর আবার নতুন করে কাজ শুরু হয়। তবে 12 বছর আগেই দলটার ধরা পড়ার পরে মার্কাস দলের সদস্যরা কিন্তু একেবারেই নিষ্ক্রিয় হয়ে যায়। একটা ব্যাপার নিখিলেশ, ওই যে শ্যামাকান্ত বাবুর বাড়িতে যে বাক্সটা আমরা খুঁজে পেলাম, তার মধ্যে যেগুলো ছিল, তাছাড়া তোমার কাছে যে কাগজপত্রগুলো রয়েছে, সেগুলো থেকে কি কিছু জানা যাচ্ছে? কাগজপত্রগুলো আমায় এই কেসে অনেকটা সাহায্য করেছে। আসলে কাগজপত্রগুলো থেকে এমন কিছু প্রমাণ পাওয়া যায় যেগুলো বাকিদের অপরাধের ব্যাপারে একটা শক্ত প্রমাণ দিচ্ছে। 20 বছরের পর থেকে 12 বছর পর্যন্ত এই মার্কাস দলের সমস্ত কর্মকাণ্ড ওই কাগজে লিপিবদ্ধ করা রয়েছে। তার সাথে কিছু হাতে তোলা ছবিও রয়েছে। তাহলে কিন্তু শ্যামাকান্ত বাবু দলের সাথে যুক্ত থাকতেই পারে, না হলে তার কাছে এত প্রমাণ আসবে কি করে? তবে এই প্রমাণগুলো তুমি পুলিশের হাতে তুলে দিচ্ছ না কেন? প্রথমে আমাদের খুঁজে বার করতে হবে শ্যামাকান্তবাবুর সাথে দলের সম্পর্কটাকে, তারপর খুনিকে, তারপর না হয় আমি এই প্রমাণগুলো পুলিশকে দিয়ে দেবো। তবে তার আগে কিছুই করা যাবে না। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। নিখিলেশ এগিয়ে গিয়ে টেলিফোনটা ধরল, তারপর বলল, হ্যাঁ রমাকান্তবাবু, বলুন। সে কি? কখন হলো? আর আপনি ঠিক আছেন তো? না, আপনি কিছু চিন্তা করবেন না, আপনি বাড়িতেই থাকুন, একটু সাবধানে থাকবেন, আমরা এখনই আসছি। নিখিলেশ টেলিফোন রেখে জামা বদলাতে বদলাতে বলল, অমরজিৎ, তৈরি হয়ে নাও, আমাদের একটু বেরোতে হবে, রমাকান্তবাবুর বাড়িতে যেতে হবে। রমাকান্তবাবুর কোনো বিপদ হয়নি তো? না, তবে রমাকান্তবাবুর একটা বড় বিপদ হতে পারত। কাল রাতে নাকি কেউ রমাকান্তবাবুর বাড়িতে একটা সাপ ঢুকিয়ে দিয়েছিল। বিছানার ওপর পর্যন্ত সাপটা চলে এসেছিল, তবে ভাগ্য ভালো রমাকান্তবাবু বিছানায় ঘুমাননি, নিচে ঘুমিয়েছিলেন। অদ্ভুত ব্যাপার, সাপ যদি বাড়িতে ঢোকে তাহলে সেটা তো মেঝে থেকে বিছানার উপরেই যাবে, সেক্ষেত্রে নিচে ঘুমালে তো তার বিপদ বেশি থাকার সম্ভাবনা। আমি তাকে মেঝেতে ঘুমোতে বলেছিলাম। আমি এতটা আন্দাজ করতে পারিনি অমরজিৎ, তবে বিপদ যখন কিছুই হয়নি তখন গিয়ে ব্যাপারটা দেখতেই হবে। আমার কিন্তু মনে হচ্ছে এই মার্কাস দল আমাদের পেছনে রয়েছে। রমাকান্তবাবুর ক্ষতি না করা পর্যন্ত তারা চুপ করে বসে থাকবে না। রমাকান্তবাবুর বাড়ির আশেপাশে পাহারা রাখার ব্যবস্থাটা এবার করতেই হবে, আর কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। আমরা একটু পরেই গিয়ে পৌঁছলাম রমাকান্তবাবুর বাড়িতে। নিখিলেশের গলা শুনে রমাকান্তবাবু দরজা খুললেন। তার চোখে মুখে যে একটা ভয় রয়েছে তা বোঝাই যাচ্ছে। মাথার চুল এলোমেলো, এই কয়েকদিনের মধ্যেই তার চোখের তলায় কালি পড়েছে। চোখের চশমাটা ঠিক করতে করতে তিনি বললেন, কাল রাতের দিকেই মনে হচ্ছিল বাড়ির আশেপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে, আর ভবানী কাকা যেমন বলেছিল ঠিক তেমনই ছাদের ওপরও কারুর হাঁটা চলার শব্দ পেয়েছিলাম। তবে আমি দরজা বন্ধ করে আপনার কথা মতো মেঝেতে ঘুমিয়ে পড়ি। রাতের দিকে একটা অদ্ভুত ফুসফুস শব্দ শুনে উঠে আলো জেলে দেখি বিছানার ওপর একটা কালো রঙের লম্বা সাপ কুণ্ডুলি পাকিয়ে পড়ে রয়েছে। তার
তারপর যে কতটা ভয় পেয়েছিলাম নিখিলেশ বাবু, উফ, সে বলে বোঝাতে পারবো না। আমি বাইরে থেকে একটা লাঠি জোগাড় করে তারপর সেই লাঠি দিয়ে সাপটাকে ঘর থেকে তাড়িয়েছি। তার মানে রাতের বেলা কেউ আপনার বাড়িতে এসেছিল, কিন্তু আপনাকে তো বলেছিলাম দরজা খুলবেন না। আপনার কথা আমি শুনেছি নিখিলেশ বাবু। আমি বাড়িতে ঢোকার পর দরজা বন্ধ করে রেখেছি, এমনকি এখানে থেকে যাওয়ার আগে আমি সমস্ত দরজা জানলা ভালো করে বন্ধ করে দিয়েই গেছিলাম। কাল বিকেল থেকেই আমি সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়ে ঘরে রয়েছি, কিন্তু সাপটা যে কোথা থেকে এলো সেটাই বুঝতে পারছি না। চলুন আপনার ঘরে গিয়ে একবার দেখা যাক। ঘরে ঢুকতেই আমরা দেখতে পেলাম গোটা ঘরটা আগের মতোই রয়েছে। একটা ব্যাপার চোখে পড়তে আমার একটু খটকা লাগলো। রমাকান্তবাবুর ঘরের বিছানাটা একপাশে একদম দেওয়ালের সাথে, তার পাশেই একটা জানলা, তবে জানালাটা এখনো বন্ধ। নিখিলেশ এগিয়ে গিয়ে জানালাটা ভালো করে পরীক্ষা করে দেখল, তারপরে বলল, খুব একটা সম্ভাবনা নেই জানলা দিয়ে ভেতরে কিছু ঢোকানোর, তবে সাপটা এলো কি করে? আমিও কিছুই বুঝতে পারছিলাম না। আমরা ঢোকার পরেই রমাকান্তবাবু বাইরের বড় দরজাটা বন্ধ করে দিয়েছিলেন। ঘরের দরজাটা খোলাই রইল, তবে এই ঘরে দরজা জানলা ছাড়া বাইরে থেকে আর কিছু ঢোকানোর মতো কোনো রাস্তাই নেই। নিখিলেশ এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ করেই হেসে উঠল, তারপরে বলল, অপরাধীটা এই ঘরটা খুব ভালো করে দেখেছে। আমার মনে হয় এর আগেই তারা এখানে এসেছিল এবং ঘরটা দেখে গেছে, তাই তারা এই সুযোগটা পেয়েছে। একবার ওপরের দিকে তাকিয়ে দেখো অমরজিৎ। রমাকান্তবাবু ও আমরা দুজনে ওপরের দিকে তাকালাম। মাথার ওপর একটা ফ্যান বন্ধ হয়ে রয়েছে, কিন্তু দেওয়ালে কোথাও কোনো ফুটো নেই। তারপর হঠাৎ করেই বিছানার সোজাসুজি ওপরের দিকে তাকাতে একটা ব্যাপার চোখে পড়ল। রমাকান্তবাবুর ঘরের বিছানার একদম সোজাসুজি ওপরে একটা ঘুলঘুলি মতো রয়েছে, তার ফাঁকগুলো বেশ বড়। নিখিলেশ সেদিকে তাকিয়ে বলল, ঘুলঘুলিটার কথা আমি একদম ভুলেই গিয়েছিলাম। রাতের বেলা বাইরে থেকে কোনো একটা সাপকে ভেতরে ঢুকিয়ে দিলে সেটা নেমে এসে বিছানায় পড়েছে। কোনো কারণে সেটা নিচে নেমে আসেনি। নিচে নেমে এলে রমাকান্তবাবুকে আর বাঁচানো যেত না। আমার মনে হয় না সাধারণ কোনো সাপ, নিশ্চয়ই কোনো বিষাক্ত সাপ, যার একটা কামড়েই রমাকান্তবাবুর জীবন শেষ হয়ে যেত। তাই তো ব্যাপারটা আমার মাথাতেই আসেনি। কিন্তু একটা সাপকে ঢোকাতে গেলে তাকে হাতে করে ঢোকাতে হবে। একটা সাপ কি মানুষের পোষ মানে? সাপুড়ে দেখেননি রমাকান্তবাবু? সাপুড়ের হাতে কিন্তু সব সাপ পোষ মানে। একজন সাপুড়ের পক্ষে ভেতরে সাপ ঢুকিয়ে দেওয়াটা কঠিন কোনো কাজ না। তাছাড়া আপনার জানালার বাইরের দিকের থামের উপর উঠে তারপর ভেতরে সাপ ঢুকিয়ে দেওয়াটা কঠিন কোনো কাজ না। তাছাড়া আপনার এই ঘরের পেছনের দিকে রয়েছে পাঁচিল, সেই পাঁচিল দিয়ে জানলা পর্যন্ত পৌঁছানো সহজ। আমার মনে হয় আপনার বাড়ির পেছনের দিকে যে গাছ রয়েছে সেই গাছ থেকেই অপরাধীরা ছাদ পর্যন্ত উঠে আসে। রমাকান্তবাবুর গলাটা কেমন যেন কেঁপে উঠল। তিনি বললেন, তাহলে আমি আমি এখন কি করব নিখিলেশ বাবু? হ্যাঁ, আমার মনে হয় আপনি যে মারা যাননি সে ব্যাপারটা অপরাধীরা বুঝতে পেরেছে। তারা আবার আপনার উপর আক্রমণ করবার চেষ্টা করবে। তবে এবারের সুযোগটা আমাদের ছাড়লে হবে না। এবারের সুযোগ ছাড়লে আপনাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। একটা কাজ করুন। কথাটা বলেই নিখিলেশ রমাকান্তবাবুর সামনে গিয়ে তাকে চাপা স্বরে কি যেন বলল। আমি তার কিছুই শুনতে পেলাম না। একটু পরেই নিখিলেশ আমার দিকে এগিয়ে এসে বলল, আর এখানে থাকার প্রয়োজন নেই। রমাকান্তবাবু নিজের কাজটা ভালোভাবে করতে পারবেন। আমরা শ্যামাকান্তবাবুর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। কিন্তু রমাকান্তবাবুর তো বিপদ রয়েছে, তার উপর তো আবার অপরাধীরা আক্রমণ করবে। তুমি তো নিজেই বললে সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে না। নিখিলেশ আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হাসল, তারপর বলল, সময় মতো সব হয়ে যাবে, চিন্তা করো না অমরজিৎ। নিখিলেশ যে এবার কি করতে চাইছে তা বুঝতে পারছিলাম না। রমাকান্তবাবুর জন্য সত্যি এবার চিন্তা হতে লাগলো। যারা বিষাক্ত সাপ ধরে ঢুকিয়ে যেতে পারে তারা করতে পারে না এমন কিছুই নেই। সেদিন সন্ধ্যের দিকে নিখিলেশ কোথায় যেন বেরিয়ে পড়ল। সে বেরোচ্ছে দেখে আমি বললাম, এই এখন আবার তুমি কোথায় চললে? এতদিন ধরে কেসটা নিয়ে আমরা তদন্ত করে চলেছি, এবার এসে সমাধান করার সময় এসে গেছে অমরজিৎ। তবে এখন তোমায় নিয়ে যাওয়া যাচ্ছে না। আশা করি কাল সকালে এসে তোমায় সব কিছুই বলবো। তবে একটা নতুন খবর তোমায় শোনাতে পারি।
শ্যামাকান্ত বাবুকে আমরা যা ভেবেছিলাম আসলে তিনি তা নয়। তুমি ভাবতেও পারবে না শ্যামাকান্ত বাবু আসলে কে। তবে এই ব্যাপারে আমায় অনেকটাই সাহায্য করেছেন দাসবাবু। তিনি না থাকলে হয়তো ব্যাপারটা এত তাড়াতাড়ি জানতে পারতাম না। তবে কেসের ব্যাপারে আরো অনেক কিছুই রয়েছে। কাল সকালে আশা করছি দাসবাবু আমাদের বাড়িতে আসবে, না হলে তোমায় একবার থানায় নিয়ে যাব। নিখিলেশ বেরিয়ে গেল। যাওয়ার পথে বৌঠানের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলেই গেল। বৌঠান একটু পরে আমার ঘরে এসে বলল, তুমি বলো ঠাকুরপো, ও কবে বলেছিল যে এবারে কেসটা মিটলে আমরা দুদিনের জন্য কোথাও ঘুরতে যাব। এখন আবার নতুন কেস, সারা দিন বাড়ির বাইরে থাকি, তারপর এখন আবার সন্ধেবেলায় বেরিয়ে পড়লো। বলছে নাকি কাল সকালে ফিরবে। আমার মনে হয় বৌঠান কেসটা নিখিলেশ শেষ করে ফেলেছে, তাই আজ রাতটা তাকে বাইরেই থাকতে হবে। কাল সকাল হলেই সমস্ত কিছু আমরা ঠিক জানতে পারবো। তবে এবার কিন্তু নিশ্চয়ই আমি তাকে ঘুরতে যাওয়ার কথাটা বলবো। বৌঠান, তুমি চিন্তা করো না। আমি বুঝতে পারছিলাম আমার কথায় বৌঠান খুব একটা শান্ত হলো না। নিজের মনে কিছু একটা গজগজ করতে করতে বেরিয়ে গেল। আমি বুঝতে পারলাম বৌঠানকে যদি এবার অন্তত ঘুরতে না নিয়ে যায়, তাহলে নিখিলেশের কপালে এবার নতুন আর একটা কেস রয়েছে। নিখিলেশ পরদিন সকালে ফিরল না। টেলিফোন করে আমায় থানায় যেতে বলল। আমিও থানায় যখন পৌঁছলাম তখন দেখতে পেলাম নিখিলেশ বসে রয়েছে দাসবাবুর সামনে টেবিলের পাশের চেয়ারটায়। তার পাশে রমাকান্ত বাবু, তার পাশে একটা চেয়ার ফাঁকা আছে। আর আমায় দেখে নিখিলেশ বলল, এই তো অমরজি, চলে এসেছো, বসো বসো, তোমার জন্য আমরা অপেক্ষা করে আছি। রমাকান্ত বাবুর দিকে একবার তাকিয়ে দেখলাম। তাকে আগের মতো চিন্তিত বলে মনে হচ্ছে না। বলছি, অপরাধীকে কি ধরা গেল? আর কাল রাতের রমাকান্ত বাবুর উপরে আবার কোনো আক্রমণ হয়নি তো? অপরাধীরা খুব ভালোভাবেই পরিকল্পনা করেছিল, কিন্তু একটা জায়গাতেই তারা ধরা পড়ে গেল। আসলে তারা যত তাড়াতাড়ি সম্ভব রমাকান্ত বাবুকে খুন করতে চেয়েছিল, না হলে তার বাড়িতে কোথায় যে ওই বাক্সটা আছে আর ওই কাগজপত্রগুলো আছে সেগুলো জানতে পারবে না। আমারও সেটাই মনে হয়েছিল, তাই কাল রাতে আমি পুলিশের পাহারার ব্যবস্থা করেছিলাম আশেপাশে। তাছাড়া তোমার তো মনেই আছে, সন্ধেবেলায় আমি কাল বেরিয়ে পড়েছিলাম, সুযোগ বুঝে ঢুকে পড়েছিলাম রমাকান্ত বাবুর বাড়িতেই। আমি নিখিলেশের কথায় অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু তুমি যে বলেছিলে ওই বাড়ির ওপর অপরাধীরা নজর রেখে চলেছে, তাহলে তুমি ঢুকলে কি করে? তুমি রমাকান্ত বাবুর বাড়িটা ভালোভাবেই দেখেছো, তার আশেপাশের পাঁচিলগুলো ভালোভাবে দেখেছো। আমি সেখানে কিন্তু এমনি এমনি যাইনি, আমি গিয়েছিলাম ছদ্মবেশে, তাই অন্য কারোর পক্ষে আমায় চেনা সম্ভব ছিল না, একমাত্র রমাকান্ত বাবু ছাড়া। কারণ তিনি আমায় বলেছিলেন আমি ছাড়া অন্য কাউকে দেখলে তিনি দরজা খুলবেন না। তাই আমি আগেই বলে দিয়েছিলাম আমি ছদ্মবেশে যাব। সন্ধ্যের দিকে ছদ্মবেশ নিয়ে রমাকান্ত বাবুর পাশের বাড়িতে গিয়ে প্রথমে ঢুকে পড়ি, তারপর সেখান থেকেই লক্ষ্য করতে থাকি। একটু পরে যখন বুঝতে পারি যারা রমাকান্ত বাবুর বাড়ির উপরে নজর রাখছে তারা বোধহয় খানিকটা দূরে রয়েছে, তখনই পাশের বাড়ির পেছনের দিক থেকে বেরিয়ে গিয়ে ঢুকে পড়ি রমাকান্ত বাবুর পেছনের ঘরের দরজা দিয়ে। যারা অনুসরণ করছিল তারা কিন্তু সব সময় এক জায়গায় দাঁড়িয়ে অনুসরণ করছিল না। আসলে তারা রমাকান্ত বাবুর পেছনের দিকের এবং সামনের দিকের রাস্তাতে হাঁটতে হাঁটতে অনুসরণ করছিল। সুযোগ বুঝে অন্ধকারের মধ্যে তার বাড়ির মধ্যে ঢুকে পড়ি। অন্ধকারের সুযোগ নিয়ে রমাকান্ত বাবুর বাড়ির দোতলার একটা ঘরের কাছে লুকিয়েছিলাম। রমাকান্ত বাবুকে বলে ইচ্ছে করেই ছাদের দরজাটা খোলা রেখেছিলাম। আমি ভেবেছিলাম অপরাধী হয়তো দরজা খোলা দেখে সামান্য ভয় পাবে, কিন্তু দরজাটা এমনভাবেই খোলা ছিল যেন দরজার ছিটকিনি দিতে কেউ ভুলে গিয়েছে। এদিকে বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ, গোটা বাড়িতে অন্ধকার, তাই অপরাধী সুযোগ নিয়ে ছাদের দরজা থেকে নেমে আসে, তারপর নিচের দিকে যেতে শুরু করে। সেখানেই আমি একটা কাজ করেছিলাম। সিঁড়িতে একদম নামার মুখে একটা মোটা দড়ি সিঁড়ির একটা ধাপের কাছে আড়াআড়িভাবে সিঁড়ির রেলিং আর দেওয়ালের সাথে বেঁধে রেখেছিলাম। সিঁড়ি দিয়ে হুড়মুড় করে পড়ার শব্দ শুনলেই রমাকান্তবাবু ঘর থেকে বেরিয়ে আলোটা জ্বালাবে আর আমি তখন বেরিয়ে পড়ব। এইরকম আমাদের হিসেব ছিল। আমি বুঝতে পারলাম অন্ধকারে ছাদের দরজা খুলে দুজন নেমে এলো, তারপর তাদের মধ্যে একজন দোতলার ঘরগুলোর কাছে এলো। আমি যে ঘরের ভেতর দরজাটা সামান্য ফাঁক করে রেখেছিলাম সেখানেই এসে একজন দাঁড়ালো। আমি বারবার ভাবছিলাম সে যদি দরজা খুলে আমায় দেখতে পায় তাহলে তাকে না হয় আমি ধরতে পারবো, কিন্তু আরেকজন পালিয়ে যাবে। কিন্তু ভদ্রলোক যখন আমার দরজার কাছে এসে দরজাটা হাত দিয়ে সামান্য ঠেলে খুলে দিল, তখন তুমি ভাবতে পারবে না অমরজিৎ, আমি দরজার এক পাশে অন্ধকারে চুপ করে বসে কিভাবে অপেক্ষা করছিলাম। ভদ্রলোক আবার দরজাটা বন্ধ করে দিল, টর্চ দিয়ে ঘরের উল্টো দিকের দেওয়ালে আলো ফেললো, কিন্তু আমি একটা চেয়ারের পেছনে লুকিয়ে থাকার জন্য আমায় দেখতে পেল না।
তারপর তারা নিচে চলে যেতেই একটু পরে হুড়মুড় শব্দ শুনতে পেলাম, তখনই জ্বলে উঠল সব কটা আলো। আমিও ছাদের কাছের আলোটা জ্বালিয়ে দিলাম। তারপর আমার হাতের পিস্তল আর অপরাধীদের হাতে ছুরি, বুঝতেই পারছো। তাদের মধ্যে একজন এগিয়ে গিয়ে রমাকান্ত বাবুর উপর আক্রমণ করতে যেতে তিনি বুদ্ধি করে ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন। অপরাধী কিন্তু কখনো থামে না, তাই আমায় বাধ্য হয়ে গুলি চালাতে হলো তাদের একজনের পায়ে। অপরজন ছুরিটা ছুঁড়ে দিল আমার দিকে। সামান্য মাথা নিচু করেছিলাম, তা না হলে এতক্ষণে আর দেখতে হতো না। ছুরিটা গিয়ে লাগলো আমার পেছনের কাঠের দরজায়। আবার একটা গুলি চালাতেই হলো, তবে গুলির শব্দ শুনে ততক্ষণে আশেপাশে থাকা পুলিশেরা চলে এসেছিল। দরজা রমাকান্তবাবু নিজেই খুলে দিয়েছিলেন। পুলিশের দল আসতেই ওদেরকে তুলে দিয়ে আসা গেল। একবার গারদের কাছে গিয়ে দেখে এসো। আমি জেলের দিকে তাকালাম। ভেতরে যে দুজন বসে রয়েছে তা বোঝা গেল, তবে তাদের মুখ দেখা গেল না। তারা পেছনের দিকে ঘুরে বসে আছে। আমি সেদিকে গুরুত্ব না দিয়ে বললাম, কিন্তু নিখিলেশ, এই যে শ্যামাকান্ত বাবুর ব্যাপারে তুমি বলেছিলে, তিনি তাহলে মার্কাস দলের কোনো সদস্য ছিলেন না? তাহলে তিনি কে ছিলেন? নিখিলেশ উত্তর দেওয়ার আগে রমাকান্তবাবু মাথা নিচু করে আস্তে আস্তে বলে উঠল, আমি সব সময় ভেবে এসেছিলাম বাবা আসলে অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত। সব সময় এটাই আমার মাথায় ঘুরত। তাই বাবার সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু আমি জানতাম না, বিশ্বাস করুন, যে তিনি আসলে একজন পুলিশের লোক ছিলেন। রমাকান্ত বাবুর কথায় আমি অবাক হয়ে গেলাম। নিখিলেশের দিকে তাকিয়ে দেখলাম সে হাসছে। এমনকি দাসবাবুর দিকে তাকাতেই দেখতে পেলাম দাসবাবুও হাসছেন। এবার দাসবাবু বললেন, নিখিলেশবাবু, শ্যামাকান্ত বাবুর ব্যাপারে যখন কোনো কিছু জানা যাচ্ছে না, তখন হঠাৎ করে আমার মনে হলো পুলিশের কাছে থাকা অপরাধীদের তালিকা খুঁজে বের করা দরকার। সেটা খুঁজে দেখেও কিন্তু তার ব্যাপারে কিছু জানতে পারলাম না। একটা লোক, অথচ তার ব্যাপারে কোথাও কিছু নেই। এমনকি কৃষ্ণনগরের থানাতেও আমি খোঁজখবর নিয়েছিলাম, সেখানেও তেমন কিছুই নেই। তখনই একবার আমার মনে হলো পুলিশের গুপ্তচরদের ব্যাপারে খোঁজখবর নেওয়া দরকার। তখনই ওপর মহলে লালবাজারের সঙ্গে কথা বলতে এবং তাদের অনেক পুরনো ফাইলপত্র ঘাঁটতে গিয়ে জানা গেল আসলে শ্যামাকান্তবাবু ছিলেন পুলিশের একজন গুপ্তচর। এই মার্কাস দলের 20 বছর আগে ধরা পড়ার পেছনে বা নেপথ্যে যিনি ছিলেন, তিনি আসলে শ্যামাকান্তবাবু। তাছাড়া 12 বছর আগে যে দলটাকে ধরা হয়, তার পেছনেও ছিলেন এই শ্যামাকান্তবাবুই। তবে তার কাছে অনেক কিছু তথ্য থাকার কথা ছিল, যেগুলো আসলে এই দলটাকে শাস্তি দেওয়াতে পারে। তথ্যের অভাবে এবং প্রমাণের অভাবে অনেকেই সেই সময় ছাড়া পেয়ে গিয়েছিল তাদের মধ্যে। অমরজিৎ, তুমি ভাবতে পারবে না শ্যামাকান্তবাবু আসলে কত বড় একজন দায়িত্ববান পুলিশ অফিসার ছিলেন। তিনি নিজের কাজের জন্য পরিবারের থেকে দূরে থাকতেন। এমনকি তার স্ত্রীর মৃত্যুর পরেও তিনি পুলিশের কাজ ছেড়ে দেননি পুরোপুরি। তোমার মনে আছে, ভবানী বলেছিল সপ্তাহে একবার করে শ্যামাকান্তবাবু ব্যাংকে যেতেন। আসলে তিনি ব্যাংকে যেতেন না, আসলে তিনি যেতেন পুলিশের হেডকোয়ার্টারে। সেখানেই মার্কাস দলের ব্যাপারে তিনি কথোপকথন করতেন। তবে আমার মনে হয় কোনো একটা নির্দিষ্ট কারণে তিনি তথ্যগুলো পুলিশের হাতে তুলে দেননি কখনো। আসলে তিনি এদের ব্যাপারে হয়তো আরও কিছু জানতে চেয়েছিলেন। আর ওই বাক্সটা, যে বাক্সের মধ্যে সোনার মোহরগুলো রয়েছে? প্রায় 14-15 বছর আগে মার্কাস দলের এক জমিদারের বাড়ি থেকে ওই মোহরগুলো চুরি হয়েছিল। সেগুলো তাদের কোনো গোপন আস্তানায় ছিল। আমার মনে হয় সেখানে খুঁজতে গিয়ে শ্যামাকান্তবাবু ওগুলো উদ্ধার করতে পারেন, তবে সেগুলো কোনো পুলিশের হাতে তুলে দেননি। বাবা সবসময় বলতেন তিনি কখনো জেনে শুনে কোনো অন্যায় করেননি। বাবা ওইটাও বলতেন, একদিন আমি সব বুঝতে পারবো, তখন আমি বাবার থেকে দূরে থাকতে পারবো না। কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। আমি ভাবতে পারিনি সত্যি এতটা দেরি হয়ে যাবে। রমাকান্ত বাবুর মাথাটা আরও নিচু হয়ে এলো। তিনি একটা হাত দিয়ে তার মুখ ঢাকলেন। আমি বুঝতে পারছিলাম রমাকান্তবাবু কাঁদছেন, আর সেটাই স্বাভাবিক। নিখিলেশ চেয়ারে বসেই রমাকান্তবাবুর কাঁধের উপর একটা হাত রাখল। তারপর বলল, রমাকান্তবাবু, আপনি ভেঙে পড়লে কি করে হবে? আপনি তো জানেন আপনার বাবা কত বড় একজন মানুষ ছিলেন। আপনার বাবার জন্য আপনার গর্ব হওয়া প্রয়োজন। আপনার নিরাপত্তার কারণেই তিনি আপনাকে সব সময়, অধিকাংশ সময় দূরে দূরে রেখেছিলেন।
তিনি এটাও জানতেন মার্কাস দলের যারা তার জন্য জেল খেটেছে তারা শুধু শ্যামাকান্ত বাবুকে নয়, আপনাকেও খুন করার চেষ্টা করবে। তাই তিনি আপনি বড় হওয়ার পরেও আপনাকে ধরে রেখেছিলেন। রমাকান্তবাবু মাথা তুলল, তার দু চোখের কোণে জল। তিনি ধরা গলায় বললেন, অথচ আমি বাবাকে কত ভুল বুঝেছি, বারবার বাবাকে অভিযোগ করেছি আমায় তার কাছে থাকতে না দেওয়ার জন্য। এমনকি মাঝে মাঝে এমনও বলেছি যে আমি হয়তো তার নিজের সন্তান নই। অনেক অনেক ভুল করেছি আমি নিখিলেশ বাবু, অনেক অনেক ভুল করেছি। রমাকান্তবাবু কিন্তু তার চোখের জল ধরে রাখতে পারলেন না। তার চোখ থেকে জল নেমে এলো। দাসবাবু বললেন, রমাকান্তবাবু, আপনার গর্ব হওয়া উচিত আপনার বাবার জন্য। আর এখন শুধু সেই কাগজপত্রগুলো আর ওই বাক্সের মোহরগুলো খুঁজে বার করতে পারলেই কেলাপথে। তা নিয়ে চিন্তা করতে হবে না। ওই মোহরের বাক্স রমাকান্তবাবুর বাড়িতেই আছে, আর ওই কাগজপত্রগুলো আমার কাছে আছে। কিন্তু সেই মার্কাস দলে কি দুজনই ছিল? 20 বছর আগে ওই দলের আসলে অনেকেই ধরা পড়ে গিয়েছিল। তারপরে তারা নতুন করে যে দল বানিয়েছিল তার মধ্যে অনেকেই 12 বছর আগে ধরা পড়ে যায়। তখনই দলটা ভেঙে যায়। তবে তারপরে ওই দুজন আরও কয়েকজন মিলে নতুন করে মাসখানেক আগে দলটাকে আবার তৈরি করার চেষ্টা করে, এবং তারা প্রথম কাজ হিসেবে শ্যামাকান্তবাবুকে খুন করে। কিন্তু শ্যামাকান্তবাবুকে খুন করলো কিভাবে? এ ব্যাপারে ভবানী আমায় সাহায্য করেছে। শ্যামাকান্তবাবুর ঘরের পাখাটা হঠাৎ করেই তার আগের দিন খারাপ হয়ে যায়। শ্যামাকান্তবাবু একজন ইলেকট্রিক্যাল লোক আনার জন্য বলেছিল ভবানীকে। ভবানীও তার চেনা একজন কাজের লোককে বলে, তবে ভবানী যে সময় বাড়িতে ছিল না সে সময় একজন লোক বাড়িতে ঢুকে পাখা ঠিক করে দিয়ে যায়। আমার মনে হয় ওই সময় অন্য কেউ একজন বাড়িতে ঢুকেছিল, তবে ভবানী ব্যাপারটা প্রথমে মনে করতে পারেনি। পরে ব্যাপারটা সে মনে করতে পেরেছিল। আসলে ভবানী যখন শ্যামাকান্তবাবুকে জিজ্ঞেস করেছিল পাখা ঠিক হয়ে গেছে, তখন শ্যামাকান্তবাবু বলেছিলেন তার ঠিক করার লোক এসে পাখা ঠিক করে দিয়ে গেছে। তবে ভবানীর কাছে সমস্তটা শুনে আমি তার সেই চেনা ইলেকট্রিশিয়ানের সঙ্গে কথা বলি, তখন সে জানায় সে যায়নি। সে যাওয়ার আগেই আরেকজন এসে তাকে জানিয়ে দিয়ে গেছে যে ও বাড়িতে আর যাওয়ার প্রয়োজন নেই, তাই তাকে ভবানী পাঠিয়েছে। ওই সুযোগে ওই লোকটি ঢুকে শ্যামাকান্তবাবুর বিছানায় এমন একটা জায়গায় সূঁচটা রেখে আসে যাতে শ্যামাকান্তবাবু শুতে গেলেই তার ঘাড়ের ওই নির্দিষ্ট জায়গায় সূঁচটা ঢুকে যায়। তবে এক্ষেত্রে বেশিরভাগ সময় প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি ছিল, তবে শ্যামাকান্তবাবুর বয়স খানিকটা বেশি ছিল, তো তাই হয়তো তার মৃত্যু হয়েছিল। রমাকান্তবাবু সামলে উঠলেন। সমস্ত তথ্য প্রমাণ পুলিশের হাতে তুলে দেওয়া হলো। এমনকি যে বাক্সে সোনার মোহর ছিল সেই বাক্সটা পর্যন্ত রমাকান্তবাবু পুলিশের হাতেই তুলে দিলেন। সবশেষে রমাকান্তবাবু নিখিলেশের হাত দুটো চেপে ধরে বললেন, আপনি না থাকলে আমি জানতেই পারতাম না যে বাবার সাথে আমি কি অন্যায় করেছি, আর আমার বাবা আসলে কে ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ নিখিলেশ বাবু, অনেক ধন্যবাদ। নিখিলেশ হেসে তার দিকে তাকিয়েছিল। একটা কথা মনে রাখবেন রমাকান্ত, আসলে আমরা সব সময় যা দেখি তার সবটাই কিন্তু সত্যি হয় না। অনেক সত্যি আমরা অনেক সময় দেখতে পাই না। আমার মনে হয় আপনার শহরে থাকাটা ঠিক হবে না। রমাকান্তবাবু মাথা নাড়িয়ে বেরিয়ে গিয়েছিল। আমরা ফিরে এসেছিলাম বাড়িতে। এরপর বাড়িতে গিয়ে আর একটা নতুন কেস শুরু হবে নিখিলেশ আর বৌঠানের মধ্যে। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে নিখিলেশ ও মার্কাস রহস্য গল্পের দ্বিতীয় পর্ব। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল ইফেক্টসে দেবলীনা। পরিচালনা ও বিশেষ সহযোগিতায় প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে 62 FPS স্টুডিও। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।